আচ্ছা ভাই, দেখতেছি ওটা। স্টার্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে লিজেন্ড কেয়ার কর্তৃক আমাদের ব্যবস্থাপনার জেও স্পেশাল ক্লাস। আমরা এখানে বিগত সালের কোশ্চেনগুলো আসলে আমরা আজকে সলভ করব। আমি তোমাদের মেন্টর সাবির ভাই বলছিলাম। আচ্ছা, আমার কথাটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্ট করো, আমার কথাটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, এবং আমার পিছনে যে বোর্ডের লেখাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্ট করুন। হ্যাঁ, আমরা একটু সবাই একটু কমেন্ট চাচ্ছি যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এবং আমাকে স্পষ্ট মানে আমাদের যে বোর্ডের কথাগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা। কে কোথা থেকে আমাদের ক্লাসে আজকে যুক্ত হয়েছে একটু সবার একটু আমি কমেন্ট দেখতে চাই। হ্যাঁ, কে কোথা থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন একটু সবাই একটু প্লিজ কমেন্ট করেন। আমরা এখনই আমাদের ক্লাসে আজকে এখন চলে আসব, ঠিক আছে? আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু প্লিজ একটু কমেন্ট করুন। আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল যে ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য হলো, ঠিক আছে? ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য কি, ঠিক আছে? এই প্রশ্নটা গত বছর জাবির ইউনিটে ছিল। ইউনিটের মধ্যে আমরা চারটা অপশন দেখি। অপশন এ তে ছিল বিক্রয় বৃদ্ধি, সামাজিক ব্যবসার সামাজিক দায়িত্ব, ঠিক আছে? ব্যবসার সামাজিক দায়িত্ব মানে সামাজিক দায়িত্ব বলতে কি বোঝায়? সামাজিক দায়িত্ব কিন্তু আসলে বলতে বোঝায় কিন্তু বিক্রয় বৃদ্ধি না। সামাজিক দায়িত্ব বলতে বোঝায় সুসম্পর্ক বন্টন, ঠিক আছে? সম্পর্কের যে উন্নয়ন, ঠিক আছে, সেটা কিন্তু আসলে সামাজিক উন্নয়ন। কারণ এখানে কিন্তু বলা হয়নি যে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটা, এখানে কিন্তু বলা হয়নি যে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটা, এখানে বলা হয়েছে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য। তাহলে এখানে ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য কোনটা? আমরা অপশন এতে দেখি বিক্রয় বৃদ্ধি। অবশ্যই বিক্রয় বৃদ্ধি ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য নয়। তারপর আমরা আসি মুনাফা সর্বাধিকরণ। ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হলো যার মুনাফা সর্বাধিকরণ বা সম্পদ সর্বাধিকরণ, ঠিক আছে? সম্পদ সর্বাধিকরণ হচ্ছে ব্যবসায় দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। তারপরে আমরা আসি সম্পর্ক উন্নয়ন, আর লাস্টে আছে কোনটি নয়, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি আসি যে ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য, তাহলে ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্যের মধ্যে কিন্তু অপশনের মধ্যে আমরা এখানে যে অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি আছে, তার মধ্যে কিন্তু আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে সম্পর্ক উন্নয়ন, ঠিক আছে? তার মানে রাইট অ্যান্সার হলো যে আমাদের সম্পর্ক উন্নয়ন। তাহলে ব্যবসা সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য হলো দায়িত্ব সম্পর্ক উন্নয়ন। নাদিয়া ইসলাম বলছে বরিশাল। তারপরে নাজমুল ভাই বলছেন, সে বলল যে স্যার আপনার চেহারা এত সুন্দর কেন? স্যার আসলে মানে এটা আল্লাহ তাআলার মানে আল্লাহ যে যাকে যেভাবে মানে সৃষ্টি করেছেন অবশ্যই সেভাবে সেটা হবে। রাব্বি হাসান ভাইয়া, এটা কি সাধারণ জ্ঞানের ক্লাস নাকি? না রাব্বি, এটা আসলে সাধারণ জ্ঞানের ক্লাস না, এটা ব্যবসায় নীতি ও প্রয়োগের মানে ম্যানেজমেন্টের ক্লাস, ঠিক আছে? ব্যবস্থাপনার ক্লাস। আচ্ছা, তাহলে আমরা কিন্তু রাইট অ্যান্সার কিন্তু পেয়েছি। ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য কোনটা? ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য হলো যা সম্পর্ক উন্নয়ন। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের কিন্তু যাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত বছরের ইউনিটের একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট আমাদের
কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা, আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে। ঠিক আছে, আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনকের মধ্যে আমরা যদি অপশন গুলোর মধ্যে যদি নিচে থেকে যদি যাই, তাহলে দেখি আমরা এফ.ডব্লিউ. টেইলর। ঠিক আছে, এফ.ডব্লিউ. টেইলর। এফ.ডব্লিউ. টেইলরের পুরো নামটা হলো ফ্রেডারিক উইনস্লো টেইলর। ঠিক আছে, এফ.ডব্লিউ. টেইলর কিসের জনক? এফ.ডব্লিউ. জনক হলো এ.এস. জুয়েল খান। ধন্যবাদ স্যার। জুয়েল, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার কথাটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং আপনারা কে কোথা থেকে আমার ক্লাসটা আজকে জয়েন করেছেন অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করেন। এবং আমাদের কি কি অ্যান্সার গুলো হবে, রাইট যে অ্যান্সার গুলো আছে সেই অ্যান্সার গুলো একটু সবাই একটু কমেন্ট করো। ঠিক আছে, আমি সবার কমেন্টে আমি একটু দেখতে চাই বা জানতে চাই যে আমাদের আজকের সর্বোচ্চ যে কমেন্ট হবে এবং সর্বোচ্চ আমাদের ক্লাসটি আজকে যে শেয়ার করবেন, তার জন্য লিজেন্ড কেয়ার কর্তৃক আমাদের লিজেন্ড কেয়ার কর্তৃক কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল গিফট আমরা আজকে আপনাদের জন্য রাখবো, সর্বোচ্চ যে কমেন্ট করবে। ঠিক আছে, আচ্ছা। নূর করিমা অথি ভাইয়া, আসসালামু আলাইকুম। অথি, ওয়ালাইকুম আসসালাম। অথি পটুয়াখালী থেকে ক্লাসে জয়েন করেছো। অথি, আমাদের আজকে আমি প্রথমে একটা ঘোষণা দিচ্ছি, আমাদের ক্লাসে যে যত বেশি কমেন্ট করবেন, হ্যাঁ, আমাদের এই রেগুলার আজকে থেকে আমাদের পেজে কিন্তু আমাদের রেগুলার ক্লাসগুলো শুরু হচ্ছে ম্যানেজমেন্টের। এবং আমাদের এই রেগুলার মানে ফ্রি ক্লাস, এই ফ্রি ক্যাম্পিং ক্লাসের মধ্যে আমাদের পরপর 5টা ক্লাসের মধ্যে যে সবচেয়ে বেশি কমেন্ট করবে তার জন্য আমরা একটা পুরস্কার রাখবো। ঠিক আছে, সর্বোচ্চ যে বেশি কমেন্ট করবে এবং সর্বোচ্চ যে বেশি কমেন্ট করবে এবং সর্বোচ্চ যে বেশি শেয়ার করবে তার জন্য কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ, ঠিক আছে, আমরা আমাদের না মোহাম্মদ নাজমুল হক। আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ নাজমুল হক, ভালো আছি। আপনি আসলে কেমন আছেন? ঠিক আছে, আপনার কি অবস্থা? ঠিক আছে, তারপরে সাইদুর ভাই, আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ সাইদুর, ভালো আছি। কি অবস্থা? আমি কিন্তু আবারও বলছি, আমাদের ক্লাসে আজকে সর্বোচ্চ যে যত বেশি কমেন্ট করবে এবং যে সর্বোচ্চ বেশি শেয়ার করবে তাকে শুধু আজকে না, মানে আমাদের ম্যানেজমেন্টের 5টা ক্লাস, প্রথম যে 5টা ক্লাস, সেই 5টা ক্লাসের মধ্যে সর্বোচ্চ শেয়ারদারি এবং কমেন্ট যে বেশি করবেন তাকে কিন্তু আমরা কিন্তু আসলে একটা গিফট রাখতে চাচ্ছি। ঠিক আছে আজমল, আপনার কমেন্ট কিন্তু আমি পড়েছি। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি যে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনকের মধ্যে আমরা আসি, অপশন যেগুলো আছে অপশনগুলোর মধ্যে আমরা আসি এফ.ডব্লিউ. টেইলর। ঠিক আছে, এফ.ডব্লিউ. টেইলর কিসের জনক? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। ঠিক আছে, এফ.ডব্লিউ. টেইলর কিসের জনক? এফ.ডব্লিউ. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এফ.ডব্লিউ. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, ব্যবস্থাপনার জনক। ঠিক আছে, এফ.ডব্লিউ. টেইলর কিসের জনক? এফ.ডব্লিউ. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমি কিন্তু আসলে চাচ্ছি না আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক, এটা আপনারা একটু সব একটু কমেন্ট করেন। আর আপনাদের কমেন্টের সাথে সাথে আমি কিন্তু মানে এই যে অপশন গুলো আছে সেই অপশন গুলো ধরে ধরে কিন্তু আমি কিন্তু আসলে আপনাদের রাইট অ্যান্সার কোনটা হবে সেটা কিন্তু আমি চলে যাব। ঠিক আছে, তাহলে একটু সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। সুমনা, সুমনা নুসরাত জাহান নরিন, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, কে কোথা থেকে আমাদের ক্লাসটা আজকে জয়েন করেছো এবং আমাদের যে রাইট যে অ্যান্সার গুলো আছে, ঠিক আছে, আমি আবারও বলতেছি যে আপনারা সর্বোচ্চ আমাদের পরপর 5টা ক্লাসে যারা কমেন্ট করবেন তাদের জন্য কিন্তু আমরা আপনাদের মানে লিজেন্ড কেয়ার কর্তৃক আপনাদের জন্য আমরা একটা গিফট আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব। ঠিক আছে, আপনাদের সাথে আমরা যোগাযোগ করে পাঠিয়ে দেব। এ.এস. জুয়েল খান, সে বলছেন ফ্রম নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসলে কিরকম এটা আমরা আসলে প্রত্যেকেই জানি। ঠিক আছে, তাহলে এরপরে আসি আমরা হ্যান্ডি ফেল। ঠিক আছে, হ্যান্ডি ফেল, হ্যান্ডি ফেল কিসের জনক? হ্যান্ডি ফেল হলো যা আধুনিক ব্যবস্থাপনা। হ্যান্ডি ফেল হলো যে আধুনিক ব্যবস্থাপনা। হ্যান্ডি ফেল ব্যবস্থাপনা আধুনিক
ব্যবস্থাপনার জনক। ঠিক আছে, তাহলে হেনরি ফুয়েল কিসের জনক? হেনরি ফুয়েল হলো যে ব্যবস্থাপনা এবং আধুনিক ব্যবস্থাপনার জনক হলো যে হেনরি ফুয়েল। আর হলো যে এফ.ডব্লিউ. টেলর হলো যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এরপর হলো যে আমরা অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। অর্থনীতির জনক। ঠিক আছে, অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। তাহলে এখানে বাকি আছে শুধুমাত্র রবার্ট ওয়েন। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন ছিল আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে। ঠিক আছে, তাহলে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক আমরা এখন যদি প্রশ্নের উত্তরের মধ্যে যাই, তাহলে আমরা কিন্তু পাবো আধুনিক ব্যবস্থাপনার জনককে। আধুনিক ব্যবস্থাপনার জনক, ঠিক আছে, কে ভাইয়া? একটু সবার আমি অ্যান্সার গুলো দেখতে চাই। আধুনিক ব্যবস্থাপনার জনককে এখানে অপশন কিন্তু আমি বলিয়ে দিছি। ঠিক আছে, আমি কিন্তু এখানে অপশন বলিয়ে দিছি। তাহলে একটু সবাই একটু কমেন্ট করেন যে আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক হলো কে? আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। ঠিক আছে, আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। তাহলে সবার কোশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু আমি আবারও বলছি, আমি একটু দেখতে চাই। আমাদের লিজেন্ড কেয়ারে আপনারা যত বেশি কমেন্ট করবেন এবং আমাদের ক্লাসটা যত বেশি শেয়ার করবেন, আমরা আমাদের নেক্সট মানে আজকে থেকে শুরু করে আমাদের 5 নাম্বার লেকচারের মধ্যে যত বেশি কমেন্ট এবং শেয়ার আমরা দেখব, তাকে আমরা আসলে আমরা একটা গিফট আপনাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দিব। তারপর আমরা নেক্সট আসি। নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? ঠিক আছে, নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? সবাই একটু অ্যান্সার করো। নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? এটাও কিন্তু গত বছর জাহাঙ্গীরনগরের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। ঠিক আছে, এটাও কিন্তু গত বছরের জাহাঙ্গীরনগরের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। তাহলে আমি একটু সবার অ্যান্সার গুলো দেখি। অপশন ক তে ছিল নিয়ন্ত্রণ, অপশন খ তে ছিল প্রমিতকরণ, এবং অপশন ঘতে হলো যে কার্য বিশ্লেষণ, অপশন ঘতে হলো যা আর্থিক প্রণোদনা। ঠিক আছে, আর্থিক প্রণোদনা। একটু সবাই একটু কোশ্চেনের একটু অ্যান্সার একটু করেন। সবাই একটু কোশ্চেনের একটু অ্যান্সার করেন। নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? ঠিক আছে, নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? একটু সবাই একটু কমেন্ট করো। সবার কমেন্ট আমি একটু দেখতে চাচ্ছি। কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নাম্বার 3, সবাই একটু কোশ্চেনের এটা অ্যান্সার করেন। জাবির ইউনিটেকে যারা মানব বিকাশ আছে তারা কি এক্সাম দিতে পারবে? আচ্ছা, সবার একটু কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু দেখতে চাচ্ছি যে নিচে কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়। ঠিক আছে, একটু সবাই একটু কমেন্ট করেন। অপশন কতে হলো নিয়ন্ত্রণ। ঠিক আছে, আমরা যদি বলি যে ব্যবস্থাপনার কার্যাবলী কয়টি, তাহলে ব্যবস্থাপনার কার্যাবলী হলো যা কয়টা? 7টা। ঠিক আছে, সর্বপ্রথম হলো যা পরিকল্পনা এবং সর্বশেষ ধাপ হলো যা নিয়ন্ত্রণ। ঠিক আছে, তারপর আমরা দেখি প্রমিতকরণ, কার্য বিশ্লেষণ, আর্থিক প্রণোদনা। ঠিক আছে, তাহলে এখানে একটু সবার আমি অ্যান্সার গুলো একটু দেখতে চাচ্ছি যে নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়। নরিন ওথি। ঠিক আছে, যারা যারা নাদিয়া ইসলাম, সে বরিশাল থেকে ক্লাস শুরু করেছেন। আচ্ছা, ক্লাসে যারা যারা আছেন একটু সবাই একটু আমাদের ক্লাসের এই অ্যান্সারটা একটু সবাই একটু কমেন্ট করেন। আমি সবার কমেন্ট আসলে দেখতে চাচ্ছি। সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করে একটু জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট করে এটা একটু জানিয়ে দাও যে এটা রাইট অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, আর নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? ঠিক আছে, উপাদান নয় তার মানে এই যে আর্থিক প্রণোদনা। আর্থিক প্রণোদনা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটা উপাদান। তারপরে আসি আমরা কার্য বিশ্লেষণ, প্রমিতকরণ, নিয়ন্ত্রণ। এটা রাইট অ্যান্সারটা কোনটা হবে একটু সবাই একটু আমি দেখতে চাই। আচ্ছা, এটা রাইট অ্যান্সার হলো যে 3-এর ক। ঠিক আছে, 3-এর ক।
তিনের ক, ঠিক আছে, তিনের এ, ক, ঠিক আছে। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ হলো যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়। তারপরে নেক্সট আমরা আসি, নেক্সট আমাদের কোশ্চেনের মধ্যে আসি। 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনের মধ্যে 4 নাম্বার কোশ্চেন, এই 4 নাম্বার কোশ্চেনের মধ্যে আমাদের কি বলা আছে? অংশীদারি ব্যবসায়। 4 নাম্বার কোশ্চেনের মধ্যে আমাদের বলা আছে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে, ঠিক আছে। একটু সবাই একটু অ্যান্সার করেন যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে, ঠিক আছে। আদালত কর্তৃক অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, ঠিক আছে, বিলোপ সাধনের ধারা হলো 39 ধারা। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের ধারা হলো 39 ধারা, ঠিক আছে। বিলোপ সাধনের ধারা, বিলোপ সাধনের ধারা, বিলোপ সাধনের ধারা, ঠিক আছে। বিলোপ সাধনের ধারা কত? 39 ধারা, ঠিক আছে। বিলোপ সাধনের ধারা কত? 39 ধারা। বিলোপ সাধনের ধারা কত ধারা? 39 ধারা, ঠিক আছে। বিলোপ সাধনের ধারা কত? 39 ধারা। তারপর এখানে রাফিয়া মো, সে বলছে স্যার আপনি কি আমাকে চিনছেন? হ্যাঁ রাফিয়া মো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি। একটু মনোযোগ দিয়ে মন দিয়ে আসলে একটু ক্লাসটা করেন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে, ঠিক আছে। তাহলে দেখি আমরা বিলোপ সাধনের ধারা কত? 39 ধারা। বিলোপ সাধন হতে পারে 5 ভাগে, ঠিক আছে। বিলোপ সাধন হতে পারে কয় ভাগে? বিলোপ সাধন হতে পারে, বিলোপ সাধন হতে পারে 5 ভাগে, হতে পারে 5 ভাগে, ঠিক আছে। বিলোপ সাধন হতে পারে কয় ভাগে? 5 ভাগে, ঠিক আছে। এই 5 ভাগে গুলোর মধ্যে আপনার কি কি আছে? 40, 41, 42, 43 আর হলো যা 44, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, ঠিক আছে। বিলোপ সাধন হতে পারে এই 5 ভাবে, ঠিক আছে। বিলোপ সাধন হতে পারে কয় ভাবে? এই 5 ভাবে বিলোপ সাধন হতে পারে। এবং এই বিলোপ সাধনের মধ্যে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, ঠিক আছে। এখানে বলছে কি আদালত কর্তৃক, যদি বলা হয় বাধ্যতামূলক বিলোপ সাধন কত ধারা, যদি বলা হয় ঐচ্ছিক বিলোপ সাধন কত ধারা, সকলে বাধ্য হয়। যদি বলা হয় বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন কত ধারা, ঠিক আছে, সকলে বাধ্য। তাহলে এই যে মানে 10, মানে 40, 41, 42, 43, 44, ঠিক আছে, এই যে ইস্যুগুলো, ঠিক আছে। এই রফিকুল মনি সে বলছেন যে 44 ধারা, ঠিক আছে। তারপরে আমাদের নিয়ামুল স্যার বলছে যে কালার চেঞ্জ করেন, ঠিক আছে। নিয়ামুল স্যার আমি আপনার কথাতে এখন কালারটা চেঞ্জ করলাম, ঠিক আছে। তারপরে আমরা আসি অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন কত ধারা। এটা আপনারা অনেকেই ভুল করেন, ঠিক আছে। কি 40 হবে, ঠিক আছে। এখানে বলা আছে যে আদালত কর্তৃক বিলোপ সাধন, সেটা কি 40 হবে নাকি 41 হবে নাকি 42 হবে নাকি 43 হবে নাকি 44 হবে, ঠিক আছে। এই ইস্যুগুলো কিন্তু আপনারা কিন্তু আসলে পরীক্ষার মধ্যে ভুল করেন, এবং এই জিনিসগুলো খুব সহজেই কিন্তু আসলে আপনাদেরকে মনে রাখতে হবে। এবং এই যে মনে রাখার টেকনিক, সেই টেকনিকটা আমি এখন আপনাদেরকে লিখে দিচ্ছি, ঠিক আছে। এবং এই টেকনিকটা আপনারা আপনাদের সারা জীবন এটা কাজে লাগবে, যতদিন পর্যন্ত আপনারা এই অংশীদারি বিলোপ সাধন নিয়ে আপনারা পড়াশোনা করবেন, ঠিক আছে। অংশীদারি নিয়ে যখন আপনাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, অবশ্যই এই বিলোপ সাধন নিয়ে আজকের পরে আপনারা আর ভুল করবেন না ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমি একটু টেকনিকটা লিখি। ধরেন যদি একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানে, ঠিক আছে, সে প্রতিষ্ঠানে তাকে দায়িত্ব দেওয়া হলো সে প্রতিষ্ঠানটা যেন সে যথাযথভাবে ঠিকভাবে যেন সে পরিচালনা করে, কিন্তু দেখা গেল সে প্রতিষ্ঠানটা ঠিকঠাক মতো পরিচালনা করতেছে না, সে তার এমপ্লয়ি যারা আছে তাদের সাথে সে খারাপ ব্যবহার শুরু করলো এবং অনৈতিক কাজগুলো শুরু করলো। তখন সবাই মিলে কি করবে? সে প্রতিষ্ঠানের যে এমডি বা চেয়ারম্যান বা ঊর্ধ্বতন বা উপরস্থ, ঠিক আছে, যে প্রশাসনিক কর্মকর্তা যেই থাকেন না কেন, তার কাছে সবাই যাবেন। তার কাছে গিয়ে বলবেন যে স্যার XYZ ওই ব্যক্তি আসলে সে কাজটা ভালো করতেছে না এবং তার জন্য আমরা তাকে চাচ্ছি না। এখন
সেই প্রতিষ্ঠানের যে মানে যার কাছে যাচ্ছে, যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা, সে বলল যে ঠিক আছে, যেহেতু সে কাজ সঠিকভাবে করছে না, তাহলে তাকে এক কাজ করো, আপনারা সবাই লিখিতভাবে একটা আবেদন পত্র দেন এবং সেই আবেদন পত্রের প্রেক্ষিতে আমরা তাকে কি করব, তাকে বাদ দিব। ঠিক আছে, এই যে কথাটা আমি বললাম, সে কথাটাই যদি আমি যদি গুছিয়ে যদি বলি, তাহলে আমি এখানে লিখতে পারি যে সকলে বাধ্য হয়ে, সকলে বাধ্য হয়ে, ঠিক আছে, এই যে লিখিত ভাবে যে মানে আবেদনটা দাও, ঠিক আছে, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে, ঠিক আছে, বিশেষ বিজ্ঞপ্তির, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল। ঠিক আছে, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল। ঠিক আছে, এই কথাটা আসলে সবাই মনে করতে পারেন, সবাই মনে রাখবেন। ঠিক আছে, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে কোথায় গেছে, আদালতে গেছে। ঠিক আছে, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে কোথায় গেছে, আদালতে গেছে। ঠিক আছে, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেছে। এই যে আমি আপনাদেরকে বললাম যে একটা প্রতিষ্ঠানের একজন ব্যক্তি যে কিনা তার কাজগুলো ঠিকঠাক মতো করছে না এবং সে তার যে সহযোগী বা তার যে কলিগ যারা আছে তাদের সাথে সে আসলে বিভিন্ন রকমের সমস্যার জর্জরিত হচ্ছে এবং সে সমস্যা সৃষ্টি করতেছে, তখন তারা কি করলো, সেই যারা তাকে পছন্দ করতেছে না, মানে যারা অন্য যে এমপ্লয়ি যারা আছে, তারা কি করলো, তারা সকলে মিলে সে প্রতিষ্ঠানের যে এমডি বা পরিচালক, ঠিক আছে, বা চেয়ারম্যান, ওনার কাছে গেল। ওনার কাছে যাওয়ার পরে বলল যে স্যার, আসলে XYZ ব্যক্তির জন্য আসলে আমাদের কাজের খুব সমস্যা হচ্ছে, এবং সে পরিচালক বা সে চেয়ারম্যান মহোদয় বলল ঠিক আছে, আপনারা সবাই একটা লিখিতভাবে একটা আবেদন দেন, বিজ্ঞপ্তি দেন, এবং সেটার উদ্দেশ্যে আমি কি করব, দেখবো তার জন্য কি করা যায়। এই যে বিশেষ যে ব্যক্তি, ঠিক আছে, আমাদের যদি কোনো ভুল ত্রুটি তো বলা যাবে না, যদি কোনো আপনাদের অপরাধ যদি হয়, সেই অপরাধগুলো আসলে দেশের আইন অনুযায়ী কোথায় থেকে ভাই সেগুলো ভাই বিচার হয়, আদালত কর্তৃক। ঠিক সেইভাবে একটা প্রতিষ্ঠানের কিন্তু চেয়ারম্যান বা এমডি বা যারা মালিক পক্ষ বা উচ্চ পদস্থ যারা আছেন, তারা কিন্তু এক একটা কিন্তু আসলে তাদের বিচারটা কিন্তু একটা আদালত। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যে সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল। ঠিক আছে, তাহলে আমি আবারও রিপিট করতেছি, তাহলে আমরা বলতে পারি যে সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সকলে বলা আছে, সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন। তাহলে সকলের ধারা হলো কত ধারা, 40 ধারা। সকলের ধারা কত, 40। সকলের ধারা কত, 40। ঠিক আছে, সকলের ধারা হলো যা 40। তারপরে আসলে যে বাধ্যতামূলক বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন হলো 41। ঠিক আছে, বাধ্যতামূলক বিলোপ সাধন কত, 41। তারপর হলো যে বিজ্ঞপ্তি দ্বারা বিশেষ ঘটনার প্রেক্ষিতে, ঠিক আছে, সেটা হলো যে 42। বিশেষ ঘটনার প্রেক্ষিতে, বিশেষ ঘটনার প্রেক্ষিতে সেটা হলো যে 42। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন সেটা হলো যে 43, এবং আদালত কর্তৃক বিলোপ সাধন সেটা হলো 44। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি, আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, সবাই একটু কমেন্ট করেন। রফিকুল মনি উনি লিখছেন 44। ঠিক আছে, আরো যারা যারা আছেন আমাদের ক্লাসে আজকে যুক্ত, প্রত্যেকে একটু প্লিজ একটু দয়া করে একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানিয়ে দেন। লামিয়া আক্তার বলছেন বিলোপ সাধন মানে কি, বিলোপ সাধন মানে ভাই বন্ধ। ঠিক আছে, মানে যেটা বন্ধ হয়ে যাবে। বিলুপ্তি, বিলুপ্তি মানে কি, যেটা নিষ্পত্তি মানে শেষ, এটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু অংশীদারি 1932 সালের আইন দ্বারা পরিচালিত, তাহলে অংশীদারি যদি বন্ধ যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটার একটা নির্দিষ্ট একটা আইন দরকার, এবং সেই জিনিসগুলোর মধ্যেই মানে বিলুপ্তি যদি করতে চায়, আপনি ইচ্ছে করলে আসলে বিলুপ্ত করতে পারবেন না। ঠিক আছে, সেটা সেখানে আপনার যে আইন, সে আইনের যে ধারা, সে ধারা অনুযায়ী আসলে আপনাকে বিলুপ্ত করতে হবে। ঠিক আছে, এখানে আর যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করে একটু একটু জানান, তাহলে এখন অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি বলি
যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কত ধারা আদালত কর্তৃক, ঠিক আছে, আদালত কর্তৃক বিলোপ সাধন। তাহলে এখানে আমরা কি বলতেছি, এই যে আদালত কর্তৃক কত 44, আদালত কত ধারা 44। তাহলে অপশন এতে দেখেন আমরা 40, তাহলে মানে 40 কি 40 হলো যা সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন। 40 হলো সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, ঠিক আছে। 40 কি সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, 40 কি সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, সকলে। আচ্ছা, লেখাটা একটু চলে গেছে, আমি আবার একটু লিখতেছি। সকলে বাধ্য হয়ে, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তি, বিশেষ বিজ্ঞপ্তির আদেশে, বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল, সকলে বাধ্য হয়। সকল হলো 40 ধারা, বাধ্যতা হলো যে 41 ধারা, বিশেষ ঘটনা 42, বিজ্ঞপ্তি 43 আর আদালত 44, ঠিক আছে, আদালত 44। তাহলে 40 এর মধ্যে সকলের সম্মতিক্রমে ধারা, সকলের সম্মতিক্রমে, ঠিক আছে, সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, সেটা হলো যে 40 ধারা, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আমাদের কিন্তু বিলোপ সাধন গুলাই ছিল কত 40, 41, 42, 43, 44। তাহলে এখানে কিন্তু 48 আছে, ঠিক আছে, এখানে কত আছে 48 আছে, তাহলে 48 হবে না, ঠিক আছে। তারপরে আসি আমরা 45, তার মানে এখানে 45, তার মানে 45 হবে না। এখানে অ্যান্সার হওয়ার মতো কয়টা ছিল, দুইটা, একটা ছিল 44, আরেকটা হলো যা 40, ঠিক আছে। তাহলে 40 কি 40 হলো আদালত কর্তৃক বিলোপ সাধন, আদালত কর্তৃক বিলোপ সাধন, ঠিক আছে, আদালত কর্তৃক বিলোপ সাধন। তাহলে আদালত কর্তৃক বিলোপ সাধন কত ধারা 44 ধারা, ঠিক আছে, আদালত কর্তৃক বিলোপ সাধন কত ধারা 44 ধারা, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি আসি, দেখেন আমরা কিন্তু সহজে কিন্তু সবগুলো জিনিস মনে রাখতে পারতেছি যে অংশীদারি বিলোপ সাধন কত ধারায়, অংশীদারি বিলোপ সাধন হতে পারে 39 ধারায়, আর বিলোপ সাধন হতে পারে 5 ভাবে। সেগুলা কি কি 40, 41, 42, 43, 44, সকলের সম্মতিক্রমে বিলোপ সাধন, সেটা হলো যে 40। তারপর হলো যে বাধ্যতামূলক বিলোপ সাধন, সেটা হলো যে 41। তারপর হলো যে বিশেষ ঘটনা প্রেক্ষিতে বিলোপ সাধন হলো যে 42, ঠিক আছে। তারপর হলো যে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, সেটা হলো 43, ঠিক আছে, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন সেটা 43। আর আমাদের কোশ্চেনে যেটা ছিল আদালত কর্তৃক বিলোপ সাধন কত ধারায়, তাহলে সেটা কিন্তু 44, ঠিক আছে, আদালত কর্তৃক বিলোপ সাধন কত ধারায় 44। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। টেকসই উন্নয়নের মূল লক্ষ্য কি, ঠিক আছে, টেকসই উন্নয়নের মূল লক্ষ্য কি, টেকসই উন্নয়নের মূল লক্ষ্য কি, ঠিক আছে, সেটা একটু সবাই একটু দেখো। টেকসই উন্নয়ন মানে টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়, টেকসই উন্নয়ন বলতে বোঝায় যে উন্নয়নটা দীর্ঘদিন, টেকসই উন্নয়ন, ঠিক আছে, টেকসই উন্নয়নের মূল লক্ষ্য, টেকসই বলতে হলো যেটা সময় অনেক বেশি, ঠিক আছে, সময় অনেক বেশি, ঠিক আছে, টেকসই উন্নয়ন, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু গত বছর কিন্তু যাবি মানে জাহাঙ্গীরনগর ইউনিটের একটা কোশ্চেন ছিল। তাহলে আমরা একটু দেখতে পারি যে টেকসই উন্নয়নের মূল লক্ষ্য কি, ঠিক আছে। সেখানে দেখো দীর্ঘমেয়াদী উন্নয়ন, তারপর হলো যা দেখো যে প্রযুক্তি নির্ভর উন্নয়ন, তারপর হলো যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং কর্মসংস্থান বৃদ্ধি, ঠিক আছে, কর্মসংস্থান বৃদ্ধি। তাহলে এই যে 4টা অপশন, সেই 4টা অপশনের মধ্যে যে অ্যান্সার গুলো আছে, সেই অ্যান্সার গুলোর মধ্যে একটু একটু সবাই আপনারা একটু দেখেন কি হতে পারে। সে অপশন গুলোর মধ্যে দেখেন, অপশন ক এর মধ্যে দীর্ঘমেয়াদী উন্নয়ন, অপশন খ এর মধ্যে প্রযুক্তি নির্ভর উন্নয়ন, অপশন ঘ এর মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ, আর অপশন ঘ এর মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, ঠিক আছে। টেকসই উন্নয়নের মূল লক্ষ্য কি, টেকসই উন্নয়নের, ঠিক আছে, মূল লক্ষ্য দেখেন কর্মসংস্থান বৃদ্ধি, ঠিক আছে। আচ্ছা, কর্মসংস্থান বৃদ্ধি, ভাই আপনি যদি ভালো যদি সার্ভিস যদি দেন তাহলে কি হবে, আপনার প্রতিষ্ঠান বড় হবে
এবং আপনার প্রতিষ্ঠান যদি বড় হয় তাহলে আপনি কি করবেন, আরো অনেক মানুষের কর্মসংস্থান কিন্তু আপনি কিন্তু আসলে করতে পারবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে কর্মসংস্থান যে বৃদ্ধি সেটা কিন্তু হচ্ছে না। তারপরে আমরা যদি আসি আহ উপরে যদি যাই, দীর্ঘমেয়াদী উন্নয়ন। ঠিক আছে, আপনি দীর্ঘমেয়াদী উন্নয়ন তখনই সম্ভব যখন ভবিষ্যতের যা কিছু করছেন, আহ অতীতে যা কিছু করেছেন এবং ভবিষ্যতে যা কিছু করবেন, ঠিক আছে, এগুলোর উপর কিন্তু আসলে নির্ভর করে হলো যে দীর্ঘমেয়াদী উন্নয়ন। ঠিক আছে, তারপর আমরা আসি প্রযুক্তি নির্ভর উন্নয়ন। প্রযুক্তি নির্ভর উন্নয়ন বলতে কি বোঝায়? প্রযুক্তি নির্ভর উন্নয়ন বলতে প্রযুক্তি, ঠিক আছে, মানে প্রযুক্তিগত উন্নয়ন। ঠিক আছে, প্রযুক্তিগত উন্নয়ন। আর সি নাম্বারটা আমরা যদি দেখি, গ নাম্বারটা, তাহলে দেখবো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ। ঠিক আছে, তাহলে আমরা যদি আসি টেকসই উন্নয়নের মূল লক্ষ্য কি, তাহলে যত উত্তর হবে আমাদের ঘ নাম্বার। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হবে গ নাম্বার। আমাদের রাইট অ্যান্সার হবে গ নাম্বার। ঠিক আছে, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ। ঠিক আছে, আমি যদি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের যদি চাহিদা যদি পূরণ করতে পারি তাহলে কিন্তু আমার টেকসই উন্নয়ন হবে। ঠিক আছে, কারণ কি, আমি বর্তমান এবং ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের কথাগুলো যদি আমি স্পষ্ট যদি বুঝতে পারি, তাদের মেসেজ যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আমি কিন্তু কি করতে পারবো, আমার উন্নয়নটা কি হবে, টেকসই হবে। কারণ আগে তারা কি চাচ্ছে, তারা কিভাবে চাচ্ছে সেটা আমাকে আগে বুঝতে হবে। সাইদুল ইসলাম সবুজ, সাইদুল ইসলাম সবুজ সে বলছে যে অপশন ক, উত্তর ক। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা নেক্সট আসি। নেক্সট কোশ্চেন আমাদের যে 5 নাম্বার, তারপর হলো যে আমাদের দেখেন এখানে কি আসছে, আমাদের কিন্তু এখানে 6 নাম্বার কোশ্চেন কিন্তু আসে নাই। আমাদের এখানে কি আসছে, আমাদের এখানে আসছে যে লিজেন্ড ইংলিশ। ঠিক আছে, আমাদের লিজেন্ড, আমাদের খন্দকার জিকে। ঠিক আছে, আমাদের এই খন্দকার জিকে সেটা কিন্তু আমাদের লিজেন্ড পাবলিকেশনের একটি বই। তারপর হলো যা বিউপি বুস্টার, তারপর হলো যা লিজেন্ড জাহাঙ্গীরনগর জিকে, তারপর হলো যে ইংলিশ জিকে। ঠিক আছে, খন্দকার ইংলিশ জিকে। ঠিক আছে, এগুলোর সাথে আমাদের কিন্তু এই লিজেন্ড কেয়ারে কিন্তু আপনাদের জন্য খুবই মানে কি বলবো, মানে একটা সুসংবাদ বলা যায়। এবং আমাদের কিন্তু মার্কেটে কিন্তু অলরেডি কিন্তু অনেক বেশি পরিমাণ কিন্তু আমাদের কিন্তু ছড়িয়ে গিয়েছে সেই এই আমাদের যে লিজেন্ড ইংলিশ, এই ইংলিশটার জন্য আমরা কিন্তু বাজারে যত ইংলিশ বই আছে সবগুলো, ঠিক আছে, মতো করে গতানুগতিক ভাবে না করে আমরা কি করছি, সুন্দর একটা বই আমরা বের করছি। ঠিক আছে, সেই বইটার নাম হলো কি, লিজেন্ড ইংলিশ। ঠিক আছে, এই লিজেন্ড ইংলিশটার মধ্যে আমরা ইংরেজিটাকে খুবই সুন্দরভাবে চমৎকার ভাবে, ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, ঠিক আছে, তথ্য ভিত্তিক সবগুলো আমরা কিন্তু বের করেছি। এবং আপনারা এই বইটি রকমারিতে এখন থেকে আপনারা সবাই আজকের থেকে, ঠিক আছে, আপনারা সবাই অর্ডার করবেন। ঠিক আছে, অর্ডার করার পরে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত, ঠিক আছে, আমাদের যে লিজেন্ড ইংলিশ যে বইটি, সেই বইটি কিন্তু আপনাদের হাতে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমাদের এই যে লিজেন্ড ইংলিশ, এই বইটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা বই। ঠিক আছে, এই চমৎকার একটি বই কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই বইটি আমরা খুব সুন্দরভাবে আমাদের সাজানো হয়েছে। বাজারে যত বই আছে সবগুলো বই থেকে অবশ্যই আমাদের একটি ব্যতিক্রম ধর্মী বই। সেখানে দেখেন 47টি, ঠিক আছে, তথ্যবহুল অধ্যায়, আমাদের এখানে প্রায় 47টি অধ্যায় দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে হলো যে দেখেন 10,000-এর রিয়েল প্রশ্ন আমরা কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে, ঠিক আছে, ব্যাপক প্রশ্নের কিন্তু আমরা কিন্তু ব্যাখ্যা, ঠিক আছে, একবারে, ঠিক আছে, বিগত বছরের যত জায়গায় আমাদের এই বইয়ের কোশ্চেন আসছে, ঠিক আছে, সেই প্রশ্নগুলোর কিন্তু আমরা কিন্তু ব্যাখ্যা এখানে দিয়েছি। তারপরে আমরা 15 বছরের বেসিক টু অ্যাডভান্স ক্রমান্বয়ে উচিত, ঠিক আছে, 15 বছরে, ঠিক আছে, যত কোশ্চেন গুলো আছে সেগুলো। আর এই কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র, এই বইটা কিন্তু আমাদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রযোজ্য নয়, এটা কিন্তু আমাদের বিসিএস ও বিজিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ব্যাংক জব, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল কলেজ আর পিএসসি কর্তৃক গৃহীত, ঠিক আছে, অন্যান্য যত পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কিন্তু
এই লিজেন্ড বইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই বইটা কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই বইটি এখনই যদি আপনারা যদি পেতে চান, আপনারা কি করবেন, আপনারা সবাই রকমারিতে, ঠিক আছে, আজকের থেকে আপনারা অর্ডার দিয়ে শুরু করেন, ঠিক আছে। আপনারা প্রত্যেকে রকমারিতে কি করবেন, আমাদের এই বইটি পেতে চাইলে আপনারা অবশ্যই রকমারিতে গিয়ে আজকেই অর্ডার করবেন। এবং আমি আপনাদেরকে আবারও বলি, আমাদের এই বইটা কিন্তু অনেক ভালো বই, ঠিক আছে। আপনারা যদি কিনেন, যদি পড়েন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে আমাদের এই লিজেন্ড ইংলিশের গুণগত মান কতটা ভালো হয়েছে। তারপর আমরা আসি আমাদের 6 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। 6 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন বলা আছে যে কি বলা আছে, আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে পালিত হয়, ঠিক আছে, ঠিক আছে, পালিত হয়। আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে পালিত হয়, ঠিক আছে, কোনটি, ঠিক আছে। আহ আন্তর্জাতিক সমবায় দিবসে কি পালিত হয়, এখানে দেখেন আন্তর্জাতিক সমবায়। পিয়াল বলছেন যে স্যার আপনার মোবাইলে কি দেখেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসলে এখানে দেখতে চাচ্ছি আপনারা আসলে কি কমেন্ট গুলো করতেছেন, সেই কমেন্ট গুলো কিন্তু আমাকে একটু দেখতে হয়, ঠিক আছে। কারণ আপনাদের এই কমেন্ট গুলোর উপরেই কিন্তু আসলে আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা সেগুলো যদি সমাধান যদি চান, অবশ্যই কিন্তু আমি কিন্তু সে ভাবে কিন্তু আপনাদের কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি যে আন্তর্জাতিক সমবায় দিবস, ঠিক আছে, পালিত হয়। আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়, এখানে দেখেন 1 এপ্রিল, 1 মার্চ, 1 জুলাই বা 1 জুন। তার মানে অবশ্যই আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হতে হলে অবশ্যই সেটা কি মানে প্রথম যে কোনো একটা দিন, ঠিক আছে। তাহলে আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয় 1 জুলাই, ঠিক আছে। প্রত্যেক জুলাই মাসের প্রথম শনিবার, ঠিক আছে, 1 জুলাই বা প্রথম শনিবার, প্রথম শনিবার, ঠিক আছে, প্রথম শনিবার একটু পাশে একটু লিখে রাখেন যে প্রথম শনিবার, ঠিক আছে, পাশে একটু লিখে রাখেন যে প্রথম শনিবার, ঠিক আছে। তাহলে আমাদের এই কোশ্চেন আজকে এখন শেষ। তারপর আমরা আসি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে দেখেন, 7 নম্বর কোশ্চেনে কি বলছে, 7 নম্বর কোশ্চেনের মধ্যে বলছে যে বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বাংলাদেশের সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন প্রণয়ন করা হয় কত সালে, ঠিক আছে। এটা জাবির একটা গত বছরের কোশ্চেন ছিল, এবং সে কোশ্চেনটা আমরা যদি এখন দেখতে চাই, তাহলে একটু দেখো। ক নাম্বার কি বলছে 2003, খ নাম্বার বলছে 2009, ঘ নাম্বার বলছে 2011 এবং ঘ নাম্বার বলছে 2015, ঠিক আছে। ঘ নাম্বারে বলছে 2015, ঠিক আছে। ঘ নম্বরে বলছে কত, 2015। একটু সবাই এটা রাইট অ্যান্সারটা একটু দেখতে চাই আমি। সবাই এটার রাইট অ্যান্সারটা একটু বলেন, ঠিক আছে। সবাই এটা রাইট অ্যান্সারটা বলেন। কি বলা আছে, বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বাংলাদেশের সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন প্রণয়ন করা হয় কত সালে, ঠিক আছে। এটা রাইট অ্যান্সার কত, এটা স্যার আপনার হাসিটা শেষ। ধন্যবাদ স্যার আপনাকে, মানে এত ভালো সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, এটা রাইট আনসার হচ্ছে 2009, ঠিক আছে। এটা রাইট আনসার হলো যে 2009 সালে বেসরকারি বিনিয়োগের, ঠিক আছে, আস্থা অর্জনের বাংলাদেশে সরকারি ও বেসরকারি, ঠিক আছে, অংশীদারিত্ব আইন প্রণয়ন করা হয়, ঠিক আছে, কত সালে, 2009 সালে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেনের মধ্যে মাসলো চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ, ঠিক আছে, ধাপ কোনটি, সর্বোচ্চ ধাপ কোনটি, মাসলো চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটি, ঠিক আছে। একটু সবাই একটু কমেন্ট করেন যে মাসলো চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটি। অপশন ক এর মধ্যে দেখেন কি দেওয়া আছে, অপশন ক এর মধ্যে আসলে যে আত্মতৃপ্তি, অপশন ঘ এর মধ্যে দেওয়া আছে আত্মসম্মান, অপশন ঘ এর মধ্যে দেওয়া আছে যে আত্মপ্রতিষ্ঠা, আর অপশন ঘতে হলো যা কোনটি নয়, ঠিক আছে, কোনটি নয়। একটু সবাই একটু কোশ্চেনের এটা অ্যান্সার করেন।
সবাই একটু কোশ্চেনে এটা অ্যান্সার করেন, ঠিক আছে? কি কি বলা আছে? আত্মতৃপ্তি, আত্মসম্মান, আত্মপ্রতিষ্ঠা, আর হলো যে কোনোটি নয়, ঠিক আছে? অবশ্যই এখানে দেখি আত্মতৃপ্তি, মাসলো চাহিদা সোপান তত্ত্ব, ঠিক আছে? মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, মাসলোর চাহিদা সোপান তত্ত্বের মধ্যে আমরা যদি প্রথমটা যদি দেখি, তাহলে যে প্রথমটা হলো যা জৈবিক চাহিদা, প্রথমটা হলো যা জৈবিক চাহিদা, ঠিক আছে? জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা বা শরীরবৃত্তীয় চাহিদা। জৈবিক চাহিদার মধ্যে কি আছে? জৈবিক চাহিদার মধ্যে হলো যা খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে? আর হলো যা নিদ্রা, ঠিক আছে? এটা হলো যা জৈবিক চাহিদা। তারপর হলো যা 2 নাম্বার হলো যা জৈবিক চাহিদা। একটা মানুষের জৈবিক চাহিদার পরে তার কি লাগে ভাই? নিরাপত্তা, ঠিক আছে? তারপর হলো যে নিরাপত্তার চাহিদা, নিরাপত্তার চাহিদা। তারপর হলো যে তার সামাজিক চাহিদা, ঠিক আছে? তারপর হলো যে আমরা আসি যে নিরাপত্তা চাহিদা 2 নাম্বার, 3 নাম্বার হলো যা সামাজিক চাহিদা, তারপর হলো যা আত্মতৃপ্তি, আত্মতৃপ্তি, আর হলো যা 5 নাম্বার হলো যা আত্ম প্রতিষ্ঠা, ঠিক আছে? আত্মপ্রতিষ্ঠা। তাহলে 5 নাম্বার। তাহলে আমি এই যে এখানে কিন্তু বলেই দিছি, ঠিক আছে? মাসলোর চাহিদা সোপান তথ্যের মধ্যে কোনটি সর্বোচ্চ, ঠিক আছে? মাসলোর চাহিদা সোপান তথ্যের মধ্যে কোনটি সর্বোচ্চ? সে সর্বোচ্চের মধ্যে প্রথমটা কি ভাই? জৈবিক চাহিদা, তারপর হলো নিরাপত্তা চাহিদা, তারপর হলো সামাজিক চাহিদা, তারপর হলো যে আত্মতৃপ্তির চাহিদা, তারপরে কি প্রতিষ্ঠার চাহিদা। তাহলে আমরা আমাদের কোশ্চেনের মধ্যে যদি দেখি যে এখানে যদি আমরা যদি দেখতে চাই, তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? সেখানে দেখেন কোনটি নয়, এটা বাদ, ঠিক আছে? তারপরে এখানে দেখো যে 5টা দেওয়া আছে, সে 5টার মধ্যে আত্মসম্মান আছে কিনা? এখানে কিন্তু আত্মসম্মান নাই, তার মানে এখানে আত্মসম্মান হবে না। তাহলে আছে কি? আত্মতৃপ্তি এবং আত্মপ্রতিষ্ঠা। আত্মতৃপ্তি হলো কয় নাম্বার? 4 নাম্বার, ঠিক আছে? আর আত্মপ্রতিষ্ঠা হলো যা 5 নাম্বার। তার মানে মাসলো চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপ হলো কি? আত্মপ্রতিষ্ঠা, ঠিক আছে? আত্মপ্রতিষ্ঠা। তাহলে এই আত্মপ্রতিষ্ঠা হলো যে আমাদের রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কোনটা? আত্মপ্রতিষ্ঠা, ঠিক আছে? রাইট অ্যান্সার হলো যে আমাদের সঠিক উত্তর আত্মপ্রচেষ্টা, ঠিক আছে? আত্মপ্রতিষ্ঠা। তারপরে আমরা নেক্সট ক্লাসে চলে যাই, মানে নেক্সট স্লাইডে আমরা চলে যাই। দেখি নেক্সট কোশ্চেন, 9 নাম্বার কোশ্চেনের মধ্যে দেখেন প্রতিদিন কোন কাজে একজন ব্যবস্থাপক বেশি সময় ব্যয় করেন, ঠিক আছে? প্রতিদিন কোন কাজে একজন ব্যবস্থাপক সর্বোচ্চ সময় ব্যয় করেন, ঠিক আছে? এটা একটু সবাই রাইট অ্যান্সার আমি একটু দেখতে চাই। প্রতিদিন কোন কাজে একজন ব্যবস্থাপক বেশি সময় ব্যয় করেন, ঠিক আছে? অপশন গুলোর মধ্যে একটু দেখেন। অপশন ক তে যোগাযোগ, অপশন খ তে পরিকল্পনা, অপশন ঘ তে হলো যে নিয়ন্ত্রণ, আর অপশন ঘ হলো যা সমন্বয় সাধন, ঠিক আছে? সবাই একটু রাইট অ্যান্সারটা একটু দেখাও। সবাই একটু রাইট অ্যান্সারটা একটু দেখান। সবাই একটু, আমি সবার কমেন্ট গুলো দেখতে চাচ্ছি যে কোন কাজে, ঠিক আছে? নিয়মিত কি বলা আছে? প্রতিদিন কোন কাজে, প্রতিদিন কোন কাজে, প্রত্যেক দিন কোন কাজে একজন ব্যবস্থাপক বেশি সময় ব্যয় করেন, ঠিক আছে? একটু সবাই এটা একটু উত্তরটা একটু সবাই একটু কমেন্ট করেন। প্রত্যেকে এটার একটু কমেন্ট, উত্তরটা একটু কমেন্ট করো। প্রত্যেকে এটার উত্তরটা একটু কমেন্ট করো, আমি একটু প্রত্যেকের কমেন্ট আসলে দেখতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি সমন্বয় সাধন, ঠিক আছে? সমন্বয় সাধন বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের সকলের সম্মিলিত কাজকে বলা হয় সমন্বয় সাধন, ঠিক আছে? তারপর হলো যে নিয়ন্ত্রণ, মানে প্রতিষ্ঠানে কোনো ত্রুটি বা চ্যুত বা বিচ্যুত হলে এবং সেগুলোকে সংশোধন করাকে বলা হয় নিয়ন্ত্রণ। সেগুলোকে সংশোধন করাকে কি বলা হয়? নিয়ন্ত্রণ। আর তারপর আমরা সেই পরিকল্পনা, পরিকল্পনা কি? ভবিষ্যৎ সম্পর্কে কি করতে হবে তা পূর্বে চিন্তা ভাবনা করাকে কি বলা হয়? পরিকল্পনা, ঠিক আছে? তা পূর্বে চিন্তা ভাবনা করাকে বলা হয় পরিকল্পনা। আর তারপরে আমরা আসি যোগাযোগ, ঠিক আছে? তারপরে আসি আমরা যোগাযোগ। যোগাযোগ বলতে কি বোঝায়? প্রতিষ্ঠান পরিচালনার জন্য, ঠিক আছে, একজন ব্যবস্থাপক, ঠিক আছে, সে কি করতে হয়? যোগাযোগ। যোগাযোগ বলতে কি বোঝায়? 2 বা ততোধিক ব্যক্তির সাথে ভাবের আদান প্রদানকে বলা হয় যোগাযোগ।
এবং প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিন্তু যোগাযোগ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কেননা আমার প্রতিষ্ঠানটা কিভাবে চলছে বা কিভাবে চলবে, অন্য কোথায় কিভাবে আরেকটু আমাদের মানে ব্যবসায় বৃদ্ধি করা যায়, ঠিক আছে, আমাদের মার্কেটিংটাকে কিভাবে আর উন্নতি করা যায়, তারপর হলো যে আমাদের সেলস কিভাবে বাড়ানো যায়, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি আসি যে প্রতিদিন কোন কাজে একজন ব্যবস্থাপক বেশি সময় ব্যয় করেন, তাহলে এটার অ্যান্সার হবে ক, ঠিক আছে, যোগাযোগ, ঠিক আছে। যোগাযোগের মাধ্যমে কি করে একজন ব্যবস্থাপক সবচেয়ে বেশি সে কি করে সময় ব্যয় করে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসি। 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, সবাই একটু দেখো যে কি বলছে, দ্রুত বাজার, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনটা একটু দেখো যে দ্রুত বাজার পরিবর্তনের সময় ব্যবস্থাপনা কার্যাবলীর কোন সমন্বয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দ্রুত বাজার পরিবর্তনের ক্ষেত্রে, ঠিক আছে। কি বলা আছে এখানে, দ্রুত বাজার পরিবর্তনের সময় যদি বাজার যদি খুব দ্রুত যদি পরিবর্তন করতে হয়, তাহলে ব্যবস্থাপনা কার্যাবলীর কোন সমন্বয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব, ঠিক আছে। যেটা হলেই না, অবশ্যই প্রথম শর্তেই হতে হবে পরিকল্পনা। কেন, ব্যবস্থাপনার প্রথম ও প্রধান ধাপ হলো যা পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম ও প্রধান ধাপ কি, পরিকল্পনা। আপনারা যদি সঠিকভাবে যদি পরিকল্পনা যদি না যদি করা হয়, তাহলে কিন্তু সে ব্যবসায় কিন্তু বেশি দূর আগানো যাবে না, এবং সেই ব্যবসায়ের ঠিক আছে, সে ব্যবসায় কিন্তু সঠিকভাবে পরিচালনা সম্ভব নয়, ঠিক আছে। সে ব্যবসাটা কিন্তু সঠিকভাবে পরিচালনা সম্ভব নয় যদি আপনি সঠিক পরিকল্পনা যদি না যদি করে থাকেন। তারপরে আসি আমরা এখানে দেখো নিয়ন্ত্রণ, অবশ্যই ব্যবসা পরিচালনার জন্য নিয়ন্ত্রণ করতে হবে। কেননা ব্যবসায়ের যত ত্রুটি বিচ্যুত, ঠিক আছে, যা কিছু ভুল ত্রুটি, সেগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আসলে সংশোধন করতে হবে। তারপরে আমরা আসি যে সংগঠন, ব্যবসা পরিচালনার জন্য যে জায়গা বা যেখান থেকে সকল বিভাগ পরিচালনা বা কার্যাবলী সম্পাদন করা, সেটা হচ্ছে সংগঠন। আর নির্দেশনা বলতে বোঝায় সঠিকভাবে কাজ করছে কিনা, সেটা তদারকি হলো নির্দেশনা। সমন্বয়, পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও সংগঠন, ঠিক আছে। কোনটি, ঠিক আছে, কোন সমন্বয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নিয়ন্ত্রণ ও সংগঠন না, ঠিক আছে, অবশ্যই না। অবশ্যই কি থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে। তারপরে সমন্বয় ও পরিকল্পনা, এখানে পরিকল্পনা আসে কিন্তু সমন্বয় কিন্তু আসলে সমন্বয় নয়। তারপর সংগঠন নির্দেশনা, সেটাও না। তাহলে সঠিক উত্তর হলো যা ক, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, ঠিক আছে। সঠিক উত্তর হলো যা ক, সঠিক উত্তর ক, ঠিক আছে, সঠিক উত্তর ক, সঠিক উত্তর ক, ঠিক আছে। তাহলে এটার সঠিক উত্তর কোনটা, ক, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, ঠিক আছে। আর বাকিগুলো হবে না, ঠিক আছে, বাকিগুলো যায় না, ঠিক আছে। তাহলে দ্রুত বাজার পরিবর্তনের ব্যবস্থাপনা, দ্রুত বাজার ব্যবস্থাপনার সময় ব্যবস্থাপনা কার্যাবলী কোন সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যা পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 24-25 ইউনিটের একটা কোশ্চেন ছিল। তারপর আমরা নেক্সট আসি তারপরে দেখেন আমাদের এখানে কি বলা আছে, জেও ক্রাশ কোর্স, ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচ। আমরাই একমাত্র লিজেন্ড কেয়ার, আমরা কিন্তু জেও, ঠিক আছে, জাহাঙ্গীরনগরের সেকেন্ড টাইম নিয়ে কিন্তু লিজেন্ড কেয়ার কিন্তু গত 9 বছর যাবত, ঠিক আছে। শুধু জাহাঙ্গীরনগর না, জাহাঙ্গীরনগর এবং বিউপি, ঠিক আছে, আমরাই কিন্তু একমাত্র সেকেন্ড টাইম নিয়ে আমরাই একমাত্র বিশ্বাসযোগ্য, ঠিক আছে। এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা আপনাদের যত সার্ভিস বলা যায়, যত সেবা দেওয়া যায়, আমরা কিন্তু দিয়ে আসতেছি, ঠিক আছে। এবং আমরাই কিন্তু এই গত 9 বছর যাবত আপনাদের আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চটা, ঠিক আছে, সর্বোচ্চটা কিন্তু আমরা কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে জেও ক্রাশ কোর্স, ঠিক আছে, এই জেও জাহাঙ্গীরনগরের আমাদের এই ক্রাশ কোর্স, আর হচ্ছে ক্যাপ্টেন টার্গেট বিউপি বেচ, এই বেচ গুলো কিন্তু আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই বেচ গুলোর মধ্যে যে ইস্যুটা, সেটা হলো যে দেখো, ক্রাশ কোর্সের মধ্যে আমাদের বাংলা 20, ঠিক আছে, আমাদের বাংলা 20, ইংলিশ 20, জিকে, ঠিক আছে, 30টা, আর হলো জেনারেল ম্যাথ 12টা, আর আইকিউ আমাদের 12টা ক্লাস, ঠিক আছে। তাহলে আমাদের এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই ক্যাপ্টেন টার্গেট বিউপি যে বেচ, সে বেচের মধ্যে আমরা আসি যে বাংলা 20টা,
ইংলিশ 20টা, জিকে কয়টা 25টা এবং এফবিএস এর ম্যাথ। ঠিক আছে, বিউপিতে কিন্তু মানে এফবিএস এর জন্য ম্যাথটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেখানে সম্ভবত প্রায় 40টা ম্যাথ থাকে। ঠিক আছে, তাহলে এই 20টা ক্লাস, এই জিনিসগুলো আমাদের প্রতি সপ্তাহে জুম মিটিং হবে। এখানে দেখো এরপরে ফাইনাল সাজেশন দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। ঠিক আছে, আর আমাদের এই কোর্স ফ্রি হলো 5,000 টাকা, কিন্তু কোর্সের আমরা এখন 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা। ঠিক আছে, এবং দুইটি কোর্স একসাথে নিলে কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য আরো আমরা কি করব, আপনাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আমরা রাখবো। তো আপনারা এখন ঠিক আছে দ্রুত, ঠিক আছে দেরি না করে দ্রুত আপনারা কি করবেন, আমাদের এই ক্লাসটি ঠিক আছে এনরোল করেন। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট ক্লাসে এখন আমরা যাই। এগারো নাম্বার কোশ্চেনের মধ্যে দেখি আমরা যে নিচের কোন বিষয়টিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়। ঠিক আছে, নিচের কোন বিষয়টিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়, এটা কিন্তু আমাদের গত বছরের জাহাঙ্গীরনগরের একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, নিচের কোন বিষয়টিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়, এটা খুব সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসলে আপনাদের উচিত প্রত্যেকের পারা। ঠিক আছে ভাই, লোকবল না, আমি যদি ব্যবসায় যদি অর্থ যদি না থাকে, মূলধন যদি না থাকে, তাহলে আমি কিভাবে ব্যবসাটা শুরু করব। তা বললো যে ভূমি না, ঠিক আছে, তা বললো যন্ত্রপাতি না, যন্ত্রপাতি কিন্তু অবশ্যই কি লাগবে ভাই, অর্থ লাগবে। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা, অর্থ। ঠিক আছে, আমার রাইট অ্যান্সার কোনটা, অর্থ। ঠিক আছে, তাহলে আমার সঠিক উত্তর হবে এই ডি নাম্বারটা হলো যে আমার সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে তাহলে ব্যবসায়ের প্রাণ বলা হয় কাকে, অর্থকে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আমাদের 12 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, 12 নাম্বার কোশ্চেনের মধ্যে আমরা দেখি 12 নাম্বার কোশ্চেনের মধ্যে কি বলা আছে যে নিচের কোন প্রতিষ্ঠান থেকে অবকাঠামোগত সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, নিচের কোন প্রতিষ্ঠান থেকে অবকাঠামোগত ঠিক আছে সুবিধা পাওয়া যায়, এটা একটু সবাই একটু দেখেন, নিচের কোন কাঠামো থেকে অবকাঠামোগত সুবিধা পাওয়া যায়, এটা একটু সবাই একটু দেখো, এটা একটু সবাই একটু অ্যান্সার করেন। ঠিক আছে, এটা সবাই একটু অ্যান্সার করেন, এটার অ্যান্সারটা সবাই করেন। ঠিক আছে, নিচের কোন প্রতিষ্ঠান থেকে অবকাঠামোগত সুবিধা পাওয়া যায়, বিজিএমইএ হলো যে মানে গার্মেন্টস। ঠিক আছে, যারা গার্মেন্টস বাংলাদেশ, ঠিক আছে, গার্মেন্টস অ্যাসোসিয়েশন কে বলা হয় বিজিএমইএ। এটা শুধুমাত্র গার্মেন্টস নিয়েই কাজ করে। ঠিক আছে, এটা শুধুমাত্র গার্মেন্টস নিয়ে কাজ করে। তারপর হলো রপ্তানি উন্নয়ন ব্যুরো। ঠিক আছে, এটা রপ্তানি বৃদ্ধির জন্য এসএমই ফাউন্ডেশন মানে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আর হলো যে বিসিক। আমাদের যদি বলা হয় যে নিচের কোন প্রতিষ্ঠান থেকে অবকাঠামোগত সুবিধা পাওয়া যায়, সেটা হলো যা বিসিক। ঠিক আছে, বাংলাদেশ ক্ষুদ্র, ঠিক আছে, ক্ষুদ্র যে সংস্থাগুলো আছে সেগুলোকে লোন দিয়ে থাকে বিসিক। তাহলে রাইট অ্যান্সার হবে ক, মানে সঠিক উত্তর হবে ক। ঠিক আছে, সঠিক উত্তর কি, সঠিক উত্তর ক। ঠিক আছে, সবাই একটু আমি একটু ক্লাসে সবার একটু কমেন্ট গুলো আসলে একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করেন। এবং মাহমুদুল হাসান বলছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি মাহমুদুল ভাই, ভালো আছি। তারপরে আমরা আসি নেক্সট কোশ্চেনে আমরা আসি 13 নম্বর কোশ্চেন। 13, নিচের কোন ব্যবসাটি এক মালিকানা হতে পারবে না। ঠিক আছে, নিচের কোন ব্যবসাটি এক মালিকানা হতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো ওষুধ কিন্তু এক মালিকানা হতে পারে। ঠিক আছে, এই যে আমরা যে ডাক্তারের যে ফার্মেসির দোকানগুলো দেখি সেগুলো কিন্তু একটা ওষুধের দোকান। ঠিক আছে, তাহলে ওষুধ যেগুলো সেগুলো কিন্তু এক মালিকানা ব্যবসা হতে পারে। তারপর হলো যে আবাসন। ঠিক আছে, আবাসনও কিন্তু এক মালিকানা ব্যবসা হতে পারে। তারপর আমরা আসি রেস্তোরাঁ। ঠিক আছে, রেস্তোরাঁ এক মালিকানা ব্যবসা হতে পারে, কিন্তু ব্যাংক কখনো এক মালিকানা ব্যবসা হতে পারে না। ব্যাংক অংশীদারি ব্যবসা হতে পারে, তবে সেখানে সর্বোচ্চ কয়জন, 10 জন অংশীদার হতে হবে। ঠিক আছে, সর্বনিম্ন 2 জন এবং ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন। ঠিক আছে, তাহলে এখানে নিচের কোন ব্যবসাটি এক মালিকানা ব্যবসা হতে পারবে না, রাইট অ্যান্সার হলো যা ব্যাংক। সঠিক উত্তর হলো যা ব্যাংক, অপশন খ। ঠিক আছে, সঠিক উত্তর কি খ, সঠিক উত্তর হলো এখানে খ। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হলো যা খ।
তাহলে এরপরে আমরা আসি আমাদের 13 নম্বর প্রশ্নে। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নের মধ্যে আমরা আসি 13 গেল, এখন আমাদের 14। ঠিক আছে, কোনটি উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য নয়? কোনটি উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য? ঠিক আছে, সেখানের মধ্যে দেখো কি কি দেওয়া আছে। অপশন আমাদের কত এখানে? 14। ঠিক আছে, অপশন কত আমাদের? 14। 14-র মধ্যে দেখো কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য? উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হলো যা সুস্পষ্ট উদ্দেশ্য। ঠিক আছে, উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য, উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য প্রাসঙ্গিক উদ্দেশ্য না। প্রাসঙ্গিক উদ্দেশ্য উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য নয়। তারপর হচ্ছে উত্তম উদ্দেশ্য না, বিশেষ উদ্দেশ্য না। তাহলে উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে সুস্পষ্ট উদ্দেশ্য। ঠিক আছে, সুস্পষ্ট উদ্দেশ্য রাইট উত্তর, মানে সঠিক উত্তর হলো ক। ঠিক আছে, তাহলে কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য? উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হলো যা সুস্পষ্ট উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে সুস্পষ্ট উদ্দেশ্য কি? উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য কোনটি? সুস্পষ্ট উদ্দেশ্য। ঠিক আছে, তারপর আমরা নেক্সট পরের কোশ্চেনে চলে যাই। দেখেন, যুদ্ধক্ষেত্র জরুরি সেবায় কোন সংগঠন কাঠামোটি সর্বাধিক কার্যকর? ঠিক আছে, আমি আবারও বলি, কি বলছে? যুদ্ধক্ষেত্র বা জরুরি সেবায় কোন সংগঠন কাঠামোটি সর্বাধিক কার্যকর? ঠিক আছে, কোন সংগঠনটি সর্বাধিক কার্যকর? সরলরৈখিক সংগঠন বলতে বোঝায় যে সরল রেখার ক্রমে, মানে উচ্চ স্তর থেকে, ঠিক আছে, সরল রেখার মধ্যে, ঠিক আছে, উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে যখন আসে তখন সেটা হলো সরলরৈখিক। ঠিক আছে, ম্যাট্রিক্স হলো 2 রকমের উপাদান নিয়ে, 2টা সংগঠন নিয়ে গঠিত। কার্যভিত্তিক বলতে বোঝায় যেখানে কাজকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর কমিটি হলো যে একদল ব্যক্তিকে যখন বিশেষ কোনো কার্যে নিয়োগ করা হয় তখন সেটাকে বলা হয় কমিটি। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় কমিটি। তাহলে যুদ্ধক্ষেত্র বা জরুরি সেবার কোন সংগঠন কাঠামোটি সর্বাধিক কার্যকর? সেটা হলো যা কমিটি। ঠিক আছে, রাইট অ্যান্সার ঘ। ঠিক আছে, 15 নম্বরের রাইট অ্যান্সার কি? ঘ। 15 নম্বরের রাইট অ্যান্সার হলো যা ঘ। ঠিক আছে, 15 নম্বরের রাইট অ্যান্সার কি আসবে? ঘ, কমিটি হলো যে একদল লোক যাদের উপর বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হয়। তাহলে রাইট অ্যান্সার কমিটি। ঠিক আছে, তারপরে আমরা আসি নেক্সট। এটা আমরা ক্লিন করলাম। 16 নম্বর। 16-র মধ্যে দেখো, কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয়? ঠিক আছে, কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয়? সবাই এটার একটু কমেন্ট করে এটার অ্যান্সারটা একটু জানিয়ে দেন। ঠিক আছে, সবাই এটার দেন। বাহ্যিক উৎস নয়। ঠিক আছে, বাহ্যিক উৎস নয়। বাহ্যিক উৎস নয়। বাহ্যিক উৎস নয় বলতে কি বোঝায়? বাহ্যিক উৎস নয় তার মানে কি? অভ্যন্তরীণ। ঠিক আছে, অভ্যন্তরীণ, তার মানে এটা আসবে কি? অভ্যন্তরীণ। কোনটি কর্মী সংগ্রহের? ঠিক আছে, কর্মী সংগ্রহ হলো যে একটা অভ্যন্তরীণ উৎস আর একটা হলো যে বাহ্যিক উৎস। ঠিক আছে, কোনটি বাহ্যিক উৎস নয় বলছে, তার মানে কি? এটা অভ্যন্তরীণ। শিক্ষা প্রতিষ্ঠান হলো যা বাহ্যিক। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান কি? বাহ্যিক। তারপরে হলো যা বিজ্ঞাপন হলো যা বাহ্যিক। কোনটি নয়, এটা তো আগেই হবে না, তার মানে হলো যে পদোন্নতি। ঠিক আছে, তাহলে পদোন্নতি হলো যা কি? অভ্যন্তরীণ। ঠিক আছে, অভ্যন্তরীণের মধ্যে কি কি? পদোন্নতি, বদলি, আর হলো যা পদোন্নতি। ঠিক আছে, পদোন্নতি। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ উৎসগুলোর মধ্যে কি কি? অভ্যন্তরীণ উৎসগুলোর মধ্যে হলো যে পদোন্নতি আর হলো যা বদলি। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হলো যে খ নাম্বার। ঠিক আছে, পদোন্নতি। তারপরে নেক্সট আমরা 17 নম্বর কোশ্চেনে যাই। ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব কোনটি? একটু সবাই একটু এটার অ্যান্সার করেন। ক্ষমতার ধরনের, ঠিক আছে, ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব কোনটি? ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব কোনটি? ঠিক আছে, ক্ষমতা প্রয়োগের ধরন, ঠিক আছে, কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। কর্মী কেন্দ্রিক নেতৃত্ব বলতে কি বোঝায়? যেটা হলো যা কর্মীকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আনুষ্ঠানিক নেতৃত্ব, আনুষ্ঠানিক বলতে বোঝায় উত্তম নিয়ম নীতি যখন যেটা মেনে চলা হয় তখন সেটাকে বলা হয় আনুষ্ঠানিক। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় আনুষ্ঠানিক। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় আনুষ্ঠানিক
আর তারপরে আমরা যদি বলি সংগঠিত নেতৃত্ব, যেটা সংগঠন কর্তৃক, ঠিক আছে, সেটা হলো যে সংগঠিত। আর যদি আমরা যদি বলি যে লাগামহীন, ঠিক আছে, এই লাগামহীন হলো যে ক্ষমতা প্রয়োগের ধরনের, বিচারের ক্ষমতা প্রয়োগের ধরন, বিচারের নেতৃত্ব হলো যা এই লাগামহীন বলতে কি বোঝায়, যেখানে কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় এবং তাদের ভুল ত্রুটির জন্য কোনো জবাবদিহিতা করা হয় না, ঠিক আছে, সেটা হলো যে লাগামহীন নেতৃত্ব, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হলো যা খ। তারপরে আমরা নেক্সট পরের স্লাইডে যাই। আইএসও, ঠিক আছে, আইএসও 14,000, আইএসও 14,000, আইএসও 14,000, আইএসও 14,000 বিষয়ক ব্যবস্থাপনার সাথে জড়িত, ঠিক আছে, বিষয়ক ব্যবস্থাপনার সাথে জড়িত কোনটা? পণ্যমান, পরিবেশ, তথ্য প্রযুক্তি নাকি নিরাপত্তা, ঠিক আছে, পণ্য নিরাপত্তা। সবাই একটু এটা রাইট অ্যান্সারটা একটু দাও। আইএসও 14,000 কোন বিষয়ক ব্যবস্থাপনার সাথে জড়িত, ঠিক আছে, সেটা কি পণ্যমান বিষয়ক ব্যবস্থাপনা, পরিবেশ, তারপর তথ্য প্রযুক্তি নাকি পণ্য নিরাপত্তা, ঠিক আছে। সবাই একটু জাস্ট রাইট অ্যান্সার গুলো একটু আমি একটু দেখতে চাই। সেটা হলো যা পরিবেশ, ঠিক আছে। এটা কিসের সাথে জড়িত? এটা হলো যে পরিবেশের সাথে জড়িত। এটা কিসের সাথে জড়িত? এটা পরিবেশের সাথে জড়িত। এটা কিসের সাথে জড়িত? উত্তর খ, এটা হলো যে পরিবেশের সাথে জড়িত, ঠিক আছে। কিসের সাথে জড়িত? পরিবেশের সাথে জড়িত। তারপরে আমরা আসি 19, বাংলাদেশে সরকারিভাবে শিল্প উদ্যোক্তা তৈরির কাজ করে কোন মন্ত্রণালয়, ঠিক আছে, কোন মন্ত্রণালয়? বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো যে ব্যবসা বাণিজ্যকে সম্পৃক্ত করা, শিল্প মন্ত্রণালয় শিল্পের কাজ করা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঠিক আছে। বাংলাদেশের সরকারি ভাবে শিল্প উদ্যোক্তা তৈরি করার জন্য কোন মন্ত্রণালয় কাজ করে? যুব ও ক্রীড়া, ঠিক আছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আর এরপর হলো যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, ঠিক আছে, এটাও না, ঠিক আছে, এটাও না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে বাণিজ্য মন্ত্রণালয় না, শিল্প না, তারপর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন না। রাইট অ্যান্সার কোনটা? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঠিক আছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের রাইট অ্যান্সার হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারপর আমাদের আজকে লাস্ট আমাদের কোশ্চেন, সেই লাস্ট কোশ্চেনটা হলো যে বাংলাদেশের সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক, ঠিক আছে, বাংলাদেশের সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক? অপশন কত হলো যে ডাচ বাংলা ব্যাংক, অপশন কত হলো যে ব্র্যাক ব্যাংক, অপশন সি হলো যে সোনালী ব্যাংক, আর অপশন ঘ হলো যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আমাদের এই লাস্ট কোশ্চেন, মানে লাস্ট আজকে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার পরে আসলে আজকে আমাদের ক্লাস শেষ হবে, ঠিক আছে। এটাও কিন্তু গত বছর জাহাঙ্গীরনগরের একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, এটাও কিন্তু গত বছরের একটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন ছিল। যাবি ইউনিটের 24-25 কোশ্চেন। কি বলছে? বাংলাদেশের সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক? এটা রাইট অ্যান্সার হবে যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঠিক আছে। ডাচ বাংলা ব্যাংক না, ব্র্যাক ব্যাংক না, সোনালী ব্যাংক না, তার মানে রাইট অ্যান্সার হলো যা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঠিক আছে। রাইট অ্যান্সার কোনটা? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অপশন ঘ, ঠিক আছে, অপশন ঘ, অপশন ডি, ঠিক আছে, এটা হলো যে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই হলো যে আজকে আমাদের ক্লাস, ঠিক আছে। আমাদের এই ছিল আজকে আমাদের ক্লাস, এবং আমরা কিন্তু এখন থেকে নিয়মিত, ঠিক আছে, আমরা নিয়মিত এখন আমাদের ম্যানেজমেন্টের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো কিন্তু আমরা কিন্তু আসলে আমাদের পেজে আসলে এখন আমরা নিয়ে আসব, ঠিক আছে। এবং আপনাদের সর্বোচ্চ কমেন্ট এবং আপনাদের সর্বোচ্চ শেয়ার আমরা চাচ্ছি, এবং আমাদের এই ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ যারা কমেন্ট করবেন, আমরা কিন্তু মানে প্রথম যে 5টা ক্লাস, সে 5টা ক্লাসের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার দিবেন এবং সর্বোচ্চ কমেন্টস যারা করবেন, তাদের জন্য আমাদের লিজেন্ড কেয়ার কর্তৃক আমাদের কিন্তু কি আছে, একটা বিশেষ পুরস্কার আপনাদেরকে আমরা আপনাদের ঠিকানা আপনাদের সাথে আমরা যোগাযোগ করে পাঠিয়ে দিব। এবং আমি আবারও বলতে চাচ্ছি যে আমাদের এই যে ক্লাস কোর্স এবং মানে আমাদের যে ক্যাপ্টেন ব্যাচ, ঠিক আছে, বিউপি, এই দুটা ব্যাচ কিন্তু আমাদের কিন্তু মানে এখনো কিন্তু কন্টিনিউ কিন্তু আমাদের চালু রয়েছে। আপনারা যারা সেকেন্ড টাইমের আছেন, আপনারা অতি শীঘ্রই আপনাদের সময় এখন
মানে নষ্ট না করে আপনারা খুব দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। এবং আমরা লিজেন্ড কেয়ার পরিবার কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস মানে সেবা দেওয়ানোর জন্য, সর্বোচ্চ সার্ভিস এবং সেবা দেওয়ানোর জন্য আমরা কিন্তু বদ্ধ পরিপক্ক। তাহলে সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকুন এবং আগামী নেক্সট ক্লাসের জন্য আপনাদের চোখ কিন্তু আমি অবশ্যই আমাদের এই লিজেন্ড কেয়ারে দেখতে চাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করে এই বলে আমি আপনাদের সাব্বির ভাই, আপনাদের প্রিয় মেন্টর, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। নাফিস, শেষ তো ক্লাস, একটু তাড়াতাড়ি বন্ধ করো।